আসসালামু আলাইকুম। ক্লাসের ফাঁকে একটু সময় পেলাম, এই কারণে ভাবলাম যে একটা ইনফো শেয়ার করি, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে। স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান বা ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসা, সবার ক্ষেত্রেই নর্মালি হচ্ছে আপনি যে কোনো ভিসা প্রসেস করতে গেলেই আপনাকে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হচ্ছে। সো বিশেষ করে স্টুডেন্টদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা করা, যেহেতু আমি নিজেও স্টুডেন্ট বা স্টুডেন্ট নিয়ে কাজ করা হয়। সো ব্যাংক স্টেটমেন্ট কিভাবে করবেন বা আসলে এটা কতটা জরুরি স্টুডেন্টদের জন্য, এটা সব স্টুডেন্টরা নিজেরাই জানে। আপনি ভিসা প্রসেসিং করতে গেলে সেটা নিজে করেন বা কোনো এজেন্সির মাধ্যমে করতে গেলেই আপনার ডকুমেন্ট লিস্টের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট লিস্ট থাকবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো মূলত ব্যাংক স্টেটমেন্টটা কী এবং কেন করা হয়? ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনি একটা দেশে যেতে গেলে সেখানে টিউশন ফি দিচ্ছেন, রাইট? কলেজের যে খরচ আছে খরচটা দিয়ে দিচ্ছেন, কিন্তু এর পাশাপাশিও তো আপনার পারিপার্শ্বিক অনেক খরচ আছে, লাইক আপনার ট্রান্সপোর্টেশন, দ্যাট মিন্স যাতায়াত খরচ, দেন চিকিৎসার খরচ, খাবার খরচ, তারপর হচ্ছে বই খাতার খরচ, যেহেতু পড়াশোনা করবেন, মোবাইল খরচ, এক্সট্রা যে আদার্স যে খরচগুলো আছে এগুলো আপনি বেয়ার করবেন কিভাবে, সেটাই একটা কান্ট্রি জানতে চায় আর কি নর্মালি। যে তুমি তো টিউশন ফি পে করছো, বা টিউশন ফি সেটা 1 বছরেরটাই করেন বা হাফ সেমিস্টার করেন, ঠিক আছে, আপনি টিউশন ফি পে করে দিচ্ছেন, বাট আনুষঙ্গিক খরচ আপনি কোথা থেকে কিভাবে কি করবেন, বা সেই ক্যাপাবিলিটি আপনার বা আপনার প্যারেন্টসের বা আপনার যে স্পন্সর যিনি হবেন তার আছে কি না, এটাই দেখতে চায়। তো এর জন্যই নর্মালি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হয়, সেটা আপনি যে ভিসাতেই যান না কেন। এখন কথা হচ্ছে কত টাকা শো করবেন, ঠিক আছে? এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করে কান্ট্রির উপরে, কোন কান্ট্রিতে যাচ্ছেন, সেই কান্ট্রিতে কস্টিং কীরকম। তো অনেক সময় যেটা হয়, অ্যাম্বাসি থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে তোমাকে সাপোজ $10,000 বা 10,000 ইউরো মাস শো করতে হবে এত মাসের জন্য বা এত দিনের জন্য। তো যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় দ্যাটস গুড, বাট যদি রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে যেভাবে ক্যালকুলেট করবেন, লাইক আপনার মূলত 1 বছরেরটাই শো করানোটা বেটার, যে আপনি ওখানে যাওয়ার পরে আপনার 1 বছরের থাকা খাওয়া চলাফেরার জন্য যে অ্যামাউন্টটা খরচ হবে সেটা আপনি নিজে ক্যালকুলেট করে ওইভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। আমরা যেটা করি, আনুমানিকভাবে ধরে নিই যে এই দেশে যাচ্ছি ভাই 20 লাখ দেখাইলে হবে না, 10 লাখ দেখাইলে হবে না, বা অস্ট্রেলিয়া আমেরিকা যাচ্ছি 50 লাখ এনাফ না, এরকম ব্যাপারটা। বাট ওইভাবে ক্যালকুলেট না করে আপনি ক্যালকুলেট করবেন আপনি যেই সিটিতে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন ওইখানের আসলে কি অবস্থা, ওরা কীরকম ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে বা প্রিফার করতেছে, ওখানকার খরচ কীরকম, ঠিক আছে? সব কিছু মিলিয়ে আপনি হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন। তবে চেষ্টা করবেন, যদি আপনি সাপোজ হচ্ছে মনে করেন আজকে ইউএসের ফ্লোরিডাতে যাচ্ছেন, ঠিক আছে, এখন ফ্লোরিডাতে মাসিক খরচ ধরলাম আমি $1,000, ঠিক আছে, তো আপনি যেটা করতে পারেন, আপনি $1,000 ইন্টু 12 মাস, সো দ্যাট মিনস আপনার বছরে আসতেছে $12,000। সো আপনি $12,000 না দেখায় আপনি যেটা করবেন, আপনি 13 বা $14,000 দেখাবেন, ঠিক আছে? এটার সমানুপাতিক বাংলাদেশি যে টাকা হয় ওই টাকাটা আপনি হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে শো করবেন। আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে আপনার এই ব্যাংকের এই অ্যাকাউন্টের টাকাটা অনেকের থাকে না, নর্মালি ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চায় আপনি কতটা অথেন্টিক, কারণ বহির্বিশ্বে আপনার ওরা খুবই ট্রান্সপারেন্ট থাকে, ওদের ট্যাক্স ভ্যাট তারপর হচ্ছে লেনদেনগুলোতে, ঠিক আছে, যেটা আমাদের দেশে আসলে এইভাবে করি না আমরা, বা অনেকে বিজনেস করলেও ট্যাক্স দেয় না, চান্দা দিয়েই কুল পায় না, ট্যাক্স দেবে কোন সময় বলেন? তো যাই হোক, এখন কথা হচ্ছে নর্মালি এটা হচ্ছে রিয়েল দেখতে চায় সবাই। এখন অনেক বাংলাদেশের ম্যাক্সিমাম 80 থেকে 90% বা 90-র বেশি পার্সেন্টেজই বলতে পারি যে থাকে না আসলে ব্যাংক স্টেটমেন্ট। আমরা যেটা করি ওই বিভিন্ন থার্ড পার্টি বা ব্যাংক বা হচ্ছে রোড থেকে লোন নিয়ে দেখা যাচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এই ব্যাংক স্টেটমেন্ট কোথা থেকে শো করতে পারবেন বা কিভাবে শো করতে পারবেন, এটা তো আমি বললামই যে নর্মালি আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন, বা হচ্ছে
নিজের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে পারেন, বা থার্ড পার্টি অনেক আছে, যে কোনো মাধ্যমেই ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে পারেন। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন। নর্মালি এইভাবে আসলে কোনো এজেন্সি বা কেউ শেয়ার করবে না, বাট আসলে এইসব স্টুডেন্টদেরও জানা উচিত, ঠিক আছে? কারণ স্টুডেন্ট নিজে আপনি যখন নিজে জানবেন নিজের ডকুমেন্ট সম্পর্কে, নিজের প্রসেস সম্পর্কে, আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে এক। আর সেকেন্ডলি হচ্ছে আপনি মূলত ওই লেনদেনের ব্যাপারগুলো বা কস্টিংয়ের ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, তো এখন সাপোজ আপনি ব্যাংক থেকে লোন নেবেন। এখন কোন ব্যাংক থেকে লোন নেবেন সেটা আমি প্রিফার করব না, ঠিক আছে? বা দেশে অনেক ব্যাংকই আছে লোন প্রোভাইড করে। এখন কথা হচ্ছে, মনে করেন 3টা ব্যাংক আছে, আমি 3টা ব্যাংক ধরি, ক, খ, গ, 3টা ব্যাংক আছে। এখন একটা ব্যাংকে আপনার সার্ভিস চার্জ নিচ্ছে 1 লাখ টাকা, একটা ব্যাংক নিচ্ছে 1.5 লাখ টাকা, আর একটা ব্যাংক নিচ্ছে 80,000 টাকা। সো 80,000, 1 লাখ, 1.5 লাখ, ঠিক আছে? এখন মনে করেন ক নিচ্ছে 80,000, খ নিচ্ছে 1 লাখ, আর গ নিচ্ছে 1.5 লাখ টাকা। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে? কতে গিয়ে অ্যাকাউন্ট খুলে বসে থাকবে, রাইট? আচ্ছা, কেন? কারণ কতে কস্টিং কম হচ্ছে, আমার 80,000 টাকা দিয়ে আমি পাচ্ছি, ভাই কেন আমি 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করব? ওকে ফাইন, বাট ভাই তোমার মতোই সেম মেন্টালিটি, সেম চিন্তা তো বাকি 10 জন স্টুডেন্টও করবে। এখন একটা অ্যাম্বাসিডারের হাতে, বা আপনি নিজেই চিন্তা করেন, আপনি 10টা স্টুডেন্টের ফাইল দেখতেছেন এবং 10 জনেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক থেকে। তা আপনার কি আর বোঝার দরকার আছে যারা সবাই এক গোয়ালের গরু? এটা তার বোঝার দরকার না, আর বলারও দরকার নাই কাউকে। বাংলাদেশ থেকে এখানে নাইজেরিয়া থেকেও ছেলেপেলে আসে, ঠিক আছে? নাইজেরিয়ার এডুকেশন সিস্টেম আমাদের থেকেও ভালো, বাট ওদের হচ্ছে ইকোনমিক সিস্টেম আমাদের থেকে খুব একটা স্টেবল না। এখানে শ্রীলঙ্কা থেকে আসে, নেপাল থেকে আসে। সো সব দেশেরই ভিসা রিজেক্ট হয়, বাট সব দেশেরই আবার ভিসা হয়। এখন বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে যে রিজেকশনটা একটু, আমি বলবো আমাদের ছেলেবেলার একটু কমই আসে, কারণ আমি যে রেশিওটা দেখছি এখানে, তো সেই তুলনায় আমাদের ভিসাটা একটু কমই হয় আই থিঙ্ক। এর কারণ কি? কারণ হচ্ছে এই প্রপার নলেজ বা প্রপার গাইডেন্সটা, ঠিক আছে? একটা অ্যাম্বাসিডর পার ডে কম হলেও 200-400 ছেলেপেলের ফাইল দেখে। তো 200-400 ছেলেপেলের ভিতরে সে যদি দেখে যে 300-350 ছেলেপেলেরই ব্যাংক স্টেটমেন্ট ক থেকে আসছে, তাহলে কি ভিসা কয়জনকে দিবে বলেন? তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে, এমনিতেই তো 2-3 হাজার, আপনি এমনিতেই বাইরে প্রচুর ঠান্ডা, তো এই কারণে আমি একটু স্লিপ করতেছি কথা, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ এই ব্যাংক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, সো যেটা বলছিলাম, নর্মালি দেখেন 80,000 টাকা যেহেতু সবাই নিচ্ছে, আর এমনিতে আপনি বাইরের দেশে যাওয়ার জন্য 10-15-20 লাখ টাকা তো খরচ করতেছেনই, ঠিক আছে? আপনি 1 লাখ টাকা দিয়ে যদি নেন স্টেটমেন্টটা, না হয় আপনার 20,000 বা 30,000 টাকা খরচ হচ্ছে, বাট ইউ মেক দ্য ডিফারেন্স, ঠিক আছে? আপনি আপনার ডকুমেন্টেশনের ভিতরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অন্যান্যদের থেকে ডিফারেন্ট আছে। আমরা এই জায়গাটায় হচ্ছে কিপটামি করে বসি, ঠিক আছে? এই জায়গাটায় চিন্তা করি না, আমরা দেখি যে হ্যাঁ ওরা কম দিচ্ছে, এই করতেছে, তো ওখান থেকে নিয়ে নিই। বাবা, আপনার মতো সেম চিন্তা তারা 10 জন স্টুডেন্ট করতেছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, চেষ্টা করবেন একটু এক্সেপশনাল ওয়েতে হাঁটার জন্য, কারণ আপনি যখন যত এক্সেপশনাল হবেন, আপনার ওরা ভাই ডকুমেন্টস দেখে, ঠিক আছে? একজন অ্যাম্বাসিডর ওখানে, ওরা আসলে মাথা মোটা না বলতে গেলে, ওরা একে তো হাইলি এডুকেটেড, দ্বিতীয়ত ট্রেন আপ, ঠিক আছে? সো অলওয়েজ চেষ্টা করবেন একটু ডিফারেন্স রাখার নিজের প্রোফাইলে, এটা আসলে বেস্ট হবে। যাই হোক, তো আশা করি ধরতে পারছেন পয়েন্টটা। মূলত এই কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্টের রিজেক্ট হয়, যেখানে 20 লাখ লাগবে সেখানে 50, 60, 70 লাখ, 80 লাখ টাকা দেখাই দিচ্ছে, বাট তারপরেও ভিসা হয় নাই। হাই প্রোফাইল, ঠিক আছে, সিজিপিএ ভালো, আইএলটিএস পয়েন্ট ভালো, 9/9 নিয়ে বসে আছে, তারপর দেখা যাচ্ছে ভিসা হচ্ছে না। অ্যাভেলেবেল হিস্ট্রি পাবেন যে ভাই আমার আইএলটিএস 7, 8, ব্যাংকে এত দেখাইছি, বা স্কলারশিপ ছিল, আমার তো ভিসা হয় নাই। কেন হয় না? এই যে এই কারণেই, সব তো এক গোয়ালের গরু, বুঝতে পারছেন? কারণ ব্যাংক স্টেটমেন্ট, ওই আপনারও যেরকম হেল্প লাগবে, আমি তো বললাম আমার এক্সপিরিয়েন্সেই, এই দীর্ঘ 5-6-7 বছরের এক্সপিরিয়েন্সেই, বাজারে 10 জন স্টুডেন্ট থাকলে, ঠিক আছে, 10 জনের 9 জনেরই ব্যাংক লোন নিতে হয়, বা এই রোড থেকে লোন নিয়ে তারা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে, ঠিক আছে? কারো লিগেলি থাকে না। আচ্ছা, এখন কথা হচ্ছে
এটা কবে থেকে তৈরি করবেন? নর্মালি এটা কান্ট্রি ওয়াইজ, আবারও বলবো, কারণ কোনো কান্ট্রি 6 মাস, কোনো কান্ট্রি 1 বছর, কোনো কান্ট্রি আবার 2-3 মাসের হলেই হয়ে যায়, ঠিক আছে? তো সেভাবে চেষ্টা করবেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করার জন্য। আর লেনদেনের সামঞ্জস্য রাখবেন। আজকে এটা হচ্ছে আরেকটা টিপস। এই টিপসটাও আসলে আপনি ওই লাখ লাখ টাকা সার্ভিস চার্জ দিয়ে কোনো এজেন্সি দেয় না, ঠিক আছে? যেটা করবেন সেটা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেই বা লোন নিয়েই আজকে 5 লাখ, কালকে 10 লাখ, কালকে 50,000 এভাবে ঢুকিয়ে দিবেন না ব্যাংকে, ঠিক আছে? এভাবে ব্যাংকে ডিপোজিট করবেন না, এটা আসলে খুবই বিপজ্জনক। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু ট্রান্সপারেন্সি রাখার জন্য, একটু গতানুগতিক, যাতে লেনদেনগুলো ঠিক থাকে। হঠাৎ করে 50,000 টাকার স্যালারি তো হঠাৎ করে 5 লাখ টাকা হবে না, তাই না? তো যেটা করবেন সেটা হচ্ছে 50 করে যদি ডিপোজিট করেন তাহলে অলওয়েজ চেষ্টা করবেন যে 50,000 করে ডিপোজিট করার। যদি অ্যামাউন্ট বাড়ে তাহলে সেভাবে চেষ্টা করবেন বাড়িয়ে ডিপোজিট করার, বাট অলওয়েজ চেষ্টা করবেন একটু লেনদেনের ভিতরে যাতে সামঞ্জস্য থাকে। হঠাৎ করে 50,000, হঠাৎ করে 5 লাখ এরকম যাতে না হয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কার নামে করবেন। ব্যাংক স্টেটমেন্ট অলওয়েজ আপনি আপনার পিতামাতা বা হচ্ছে যিনি স্পন্সর হবেন আপনার, লাইক অনেক সময় দেখা যাচ্ছে যে পিতামাতাকে স্পন্সর করতে পারি না, আপনি সেই ক্ষেত্রে আপনার বড় ভাই বা মূলত ব্লাড কানেক্টেড কাউকে স্পন্সর করাটাই বেস্ট, ঠিক আছে? সো এই ছিল মূলত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি যদি আবার সামারি করি সেটা হচ্ছে লেনদেনে খেয়াল রাখবেন, কোন অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন, কোন ব্যাংক থেকে লোন নিচ্ছেন। এটাও ওই ব্যাংক যাতে জাতীয় ব্যাংক না হয়, ঠিক আছে? যে সবাই গড়ে ওই ব্যাংক থেকে ইউজ করে ব্যাংক লোন নেয়, জাস্ট এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে চেষ্টা করবেন পিতামাতা বা ফার্স্ট ব্লাড ভাই, দাদা দাদি এদের কাছ থেকে আসলে ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার জন্য, তাহলে ভিসা রেশিও বেড়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।